Hello everyone, welcome to my new channel PS Tutorial. I will be teaching, I will discuss few of the selected chapters from West Bengal board syllabus from class 7 to class 12. এবং আমি চেষ্টা করব প্রত্যেকটাই বাংলা ইংলিশ এই দুটো ভাষাতেই বোঝানোর। আপনারা আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন, কমেন্ট সেকশন রয়েছে তার জন্য অবশ্যই। এবং প্রথমেই যেহেতু এটা একদম নতুন চ্যানেল, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আপনারা প্রেস করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লেটস বিগিন উইথ ক্লাস 11 সিলেবাস। আজকে শুরু করব পোয়েম দিয়ে। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, composed upon Westminster Bridge, written by William Wordsworth. আমরা সকলেই জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হি ইজ দ্য ওয়ার্শিপার অফ নেচার, এবং এই composed upon Westminster Bridge এই কবিতাটা কিন্তু একটা সনেট। অবভিয়াসলি অক্টেভ আর সেস্টেট এই দুটো পার্ট কিন্তু রয়েছে। আমি প্রতিটা কবিতারই লাইন বাই লাইন বাংলায় বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করছি। শুরু করছি আজকের ডিসকাশন। Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. Actually, the poet is saying that if someone ignores the beauty from the bridge he is standing and watching the whole city, if a man ignores this sight, this beautiful sight, if it is being ignored by a man, he is naturally a dull man. He is a nonsense man. He has no eyes to watch and love the nature. তাহলে কবি এখানে এটাই বোঝাতে চাইছেন যে কোনো ব্যক্তি যে এই মুহূর্তে এই ব্রিজটা দিয়ে ক্রস করছে এবং গোটা লন্ডন সিটিটা কে যদি সে এড়িয়ে যায়, এই সুন্দর সাইটটাকে সে যদি এড়িয়ে যায়, সে আর কিছুই নয়। তার মধ্যে কিন্তু কোনো কবিত্ব নেই, তার মধ্যে কিন্তু কোনো সেন্স নেই কোনো কিছুকে সুন্দর করে উপভোগ করার। তাই তিনি বলছেন যে সেই মানুষটা কিন্তু ডাল পারসন। পরের লাইনে যাচ্ছি। This city now doth like a garment wear the beauty of the morning silent bear. Ships, towers, domes, theatres and temple lie. এই যে সিটিটার কথা বলা হচ্ছে, কবি কিন্তু সিটিটাকে পার্সনিফাই করছেন। পার্সনিফিকেশন মানে কি? পার্সনিফিকেশন মানে হচ্ছে কোনো নন লিভিং থিংয়ের সঙ্গে যদি কোনো লিভিং থিংয়ের তুলনা করা হয়, লিভিং বিংয়ের তুলনা করা হয়, অর্থাৎ এখানে কিন্তু সিটিটাকে তিনি পার্সনিফাই করছেন গার্মেন্ট এই শব্দটা ইউজ করে। গার্মেন্ট অর্থাৎ পোশাক পরিচ্ছদ কারা পরে? পোশাক পরিচ্ছদ মানুষ পরে। তাহলে মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে কোনো নন লিভিং থিংয়ের। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই লন্ডন সিটিটাকে তিনি পার্সনিফাই করছেন। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এত সুন্দর একটা সকাল, একদম স্নিগ্ধ সকাল, একদম মন্ত্রমুগ্ধের মতো তিনি দেখছেন, এবং গোটা সকালটা কিন্তু স্তব্ধ, কারণ এই যে সিটিটা সেটা কিন্তু এখনো অবধি চলা শুরু করেনি। তাহলে এই মর্নিংয়ের যে পরিবেশটা সেটা অদ্ভুতভাবেই সুন্দর। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই, তিনি এটাই বলতে চাইছেন যে এই যে মনুষ্য সৃষ্ট যে এলিমেন্টগুলো, যেমন টাওয়ার্স, শিপস, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এগুলো তো সবটাই মানুষের সৃষ্টি। এই যে মানুষের সৃষ্ট জিনিসগুলো, তার সঙ্গে কিন্তু নেচার এখানে মিলেমিশে একেবারেই এক হয়ে গেছে।
তাহলে বিউটি অফ দ্য মর্নিং, হি ইজ গ্লোরিফাইং দ্য বিউটি অফ দ্য মর্নিং অ্যান্ড দ্য সিটি হিয়ার ইজ বিং পার্সনিফাইড অ্যান্ড we are also looking that the London is now untouched and pure, right? সো এই যে বলা হচ্ছে সাইলেন্ট এবং বেয়ার, এই যে দুটো শব্দ ইউজ করা হচ্ছে, সাইলেন্ট মানে কি একদম স্তব্ধ পরিবেশ, কারণ আমরা জানি ভোর অর্থাৎ ডন যে টাইমটা, সেই পরিবেশটা একদম নিস্তব্ধ থাকে, তখনও কোনো মানুষের এই বিজি লাইফটা শুরু হয় না, কোনো সিটির বিজি লাইফটা শুরু হয় না, দ্যাটস ওয়াই এটা তখন কিন্তু ভীষণভাবে নিস্তব্ধ। আবার এখানে আরেকটা শব্দ ইউজ করা হচ্ছে বেয়ার, বেয়ার মানে কি নিউড, বেয়ার মানে কি, বেয়ার মানে হচ্ছে আনটাচড, নেকেড এই অর্থে, অর্থাৎ দ্য সিটি ইজ স্টিল ভার্জিন নাও, দ্য সিটি ইজ আনটাচড, কেউ এই সিটিকে বিরক্ত করছে না, টাচ করছে না, সিটি এখনো অবধি কিন্তু আনটাচড অবস্থায় রয়েছে। তাহলে এই শহরটা ভীষণ সাইলেন্ট, কারণ এই শহরটার মর্নিংয়ের যে পরিবেশটা সেটার কথা বলা হচ্ছে, এবং সিটিটা বেয়ার কেন, বিকজ ইট ইজ দ্য পিওরেস্ট city after all. Open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air, never did sun more beautifully steep. Open unto the fields and to the sky, এই যে খোলা আকাশ এবং খোলা যে ফিল্ড অর্থাৎ ভাস্ট যে মাঠ, তার মধ্যে দিয়ে কি করছে, সানটা কিন্তু স্টিপ করছে। স্টিপ করা মানে কি, স্লোপ ডাউন, অর্থাৎ হেলে তিনি তার রশ্মিকে ছড়িয়ে দিচ্ছেন। এবং কি বলছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, একটা যখন সূর্যের আলোটা এই ভ্যালিজ হিলস এইসবের ওপর পড়ছে, তখন কি হচ্ছে, তখন রিফ্লেকশন হচ্ছে, প্রতিটা এই সিটির প্রতিটা হাউসের দরজায় জানলা এর রিফ্লেকশনটা পড়ছে, এবং সিটিটা আরো বেশি করে শাইন করছে, গ্লিটার করছে। আমরা কিন্তু এইখানে আরেকটা কন্ট্রোভার্সিতে আসতে পারি, আমরা এটাও বলতে পারি যে 1802 সাল এই সময় কবিতাটা লেখা হচ্ছে, এবং তখন ভোরবেলা এত স্তব্ধ পরিবেশ, এবং তখন কিন্তু ক্যান্ডেলের ইউজ হচ্ছে লন্ডন সিটিতে। সেই সময় দাঁড়িয়ে কিন্তু প্রতিটা ঘরে ঘরে ক্যান্ডেল জ্বলছে ভোরবেলা, রাতে সেই ক্যান্ডেল যখন ভোর অবধি জ্বলছে, এই জ্বলন্ত ক্যান্ডেলের রশ্মিগুলো কিন্তু বারবার রিফ্লেক্ট করছে কাঁচের জানলায় বা দরজায়, এটাও কিন্তু আমরা বলতে পারি। বাট আমরা আরো বেশি জোর দিয়ে বলতে পারি এই সানের রিফ্লেকশনটাকে আরো বেশি করে আমরা এখানে তুলে ধরতে পারি, কারণ এটা একদম সকালের কথা বর্ণনা করা হচ্ছে, এবং বলেই দেওয়া হচ্ছে দ্য সান হ্যাজ স্লোপড ডাউন, সূর্যের রশ্মি কিন্তু সেখানে পড়ছে, এবং তার ফলে কিন্তু সেখানে রিফ্লেকশন হচ্ছে, অর্থাৎ প্রতিফলন ঘটছে। In his first splendor, valley, rock or hill, never saw I, never felt a calm so deep, the river glid at his own sweet will. এবারে আমরা আসছি একদম পরিষ্কারভাবে যে 6 o'clock সেপ্টেম্বর মাস যখন কবিতাটা লেখা হচ্ছে, যখন তিনি তার বোন ডরথির সঙ্গে যাত্রা করছেন এই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে, তখন তিনি গোটা লন্ডন সিটিটার নিস্তব্ধতাকে উপভোগ করছেন, তার ডনকে উপভোগ করছেন। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো অলরেডি আমরা বলে দিচ্ছি যে ইন্ডাস্ট্রিয়ালিজমের জন্ম কিন্তু হয়ে গেছে লন্ডনে, বাট তাও কিন্তু পরিবেশটা আমরা বুঝতেই পারছি যে ভীষণ একটা শান্ত পরিবেশ। কিন্তু সেটা কিভাবে, সেটা একটাই কারণ যে দিস ইজ দ্য টাইম অফ মর্নিং, দিস ইজ দ্য টাইম অফ ডন। এই কারণেই কিন্তু এই সময়টা খুব স্নিগ্ধ, খুব পিসফুল, প্রচণ্ড মনোরম একটা পরিবেশ। যেটা বলছিলাম যে কবি এই ফার্স্ট যেন তিনি বলছেন, আই নেভার হ্যাড সিন দ্য সান ইজ শাইনিং সো বিউটিফুলি অ্যান্ড দ্য রিভার, দ্য থেমস রিভার ইজ ফ্লোয়িং ইন ইটস ওন ওয়ে।
কেন বলছেন? কারণ ওই যে বললাম যে এই সময় ইন্ডাস্ট্রিয়ালিজমের জন্ম হয়ে গেছে লন্ডন শহরে, আর এই সকালটা ঠিক পরেই কিন্তু এই বিজি সিটিটা আবার দৌড়তে শুরু করবে, এবং যখনই দৌড়াতে শুরু করবে তখন কিন্তু এই স্নিগ্ধ মনোরম পরিবেশটা আমরা আর দেখতে পাবো না, কবি আর দেখতে পাবেন না। সো হি ইজ টেলিং দ্যাট এই যে ডন, এই সময় কিন্তু একটা স্মোকলেস এয়ার, আমরা আগেই বলেছি, কারণ এয়ারটা পলিউটেড না সেই মুহূর্তে, এই জন্য তিনি স্মোকলেস এয়ার শব্দটাকে বলেছেন। এয়ারটা পলিউটেড না, এবং এত ভোরবেলা অবশ্যই সেখানে ইন্ডাস্ট্রিগুলো তখন বন্ধ রয়েছে, সেই কারণে কোনো ধোঁয়া নির্গত হচ্ছে না, এবং এই নদীটাও কিন্তু নিজের ওয়েতে ফ্লো করছে, তখন কিন্তু কোনো বোট চলছে না, লঞ্চ চলছে না, পারাপারের জন্য তখন কোনো ভেসেল নেই। দ্যাটস ওয়াই দ্য রিভার ইজ ফ্লোয়িং ইন ইটস ওন ওয়ে। এবং এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে টেমস রিভারকে এখানে হিজ এই শব্দটা ব্যবহার করা হয়েছে তার উদ্দেশ্যে, এবং তাকে তার মানে হি দিয়ে পার্সনিফাই করা হচ্ছে, যেমন আমরা গঙ্গা নদীকে শি দিয়ে পার্সনিফাই করে থাকি। কারণ এই টেমসের কিন্তু আরেকটা নাম আছে, দ্য ওল্ড ফাদার টেমস, এবং দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে টেমস তো ওয়ার্ল্ডের বিগেস্ট রিভার, ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন দিস ওয়ার্ল্ড ইজ টেমস, এবং এটাকে বিজনেস পারপাসে কিন্তু ইউজ করা হয়ে থাকে। এবং আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই সময় যেহেতু যানবাহন চলা শুরু হয়নি, সেই জন্য কিন্তু রিভারটা নিজের ওয়েতে বয়ে চলেছে, এবং একটা স্মোকলেস এয়ার, অর্থাৎ কোনো পলিউশন নেই সেরকম একটা বিশুদ্ধ এয়ার তিনি কিন্তু এখানে ফিল করতে পারছেন এই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে। লাস্টে আমরা চলে আসছি সেস্টেড পার্টে, এবং এই সেস্টেড পার্টটা হচ্ছে আমরা বলতে পারি যে প্রচণ্ড এক্সাইটমেন্ট আনছে পুরো গোটা পোয়েমটার মধ্যে এই সেস্টেড পার্টটা। টু গ্রো দ্য এক্সাইটমেন্ট ইন দ্য রিডার্স, তিনি এই দুটো লাইনের ইউজ করেছেন, এবং সব থেকে বড় কথা যে এইটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল লাইন, এই দুটো লাইনই কিন্তু কন্ট্রোভার্সিয়াল লাইনস, এবং এটা একটা মারাত্মক কনফিউশন সৃষ্টি করতে পারে। তো ফার্স্টে আমরা যে রিজনটা বলবো এই লাইনটার সম্পর্কে, লাইনটা পড়ে নিয়ে আমি বলছি। দ্য রিভার Dear God, the very houses seem asleep, and all that mighty hurt is lying still. এটা বলা হচ্ছে গডকে কিন্তু ডিয়ার বলে সম্বোধন করা হচ্ছে এখানে, এবং তারপর বলা হচ্ছে দ্য ভেরি হাউসেস সিম asleep, প্রতিটা বাড়ি কিন্তু এই সময় ঘুমিয়ে রয়েছে। বাড়ি তো ঘুমাতে পারে না, বাড়ির মানুষজন ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ পরিবেশটা ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং আমরা কখন জানি যে মানুষের হৃৎপিণ্ডটা হঠাৎ করে থেমে যায়? কখন থেমে যায়? যখন মানুষ মারা যায়, when the heart stops to beat, এই মুহূর্ত, অর্থাৎ এটা একটা মৃত্যুর মুহূর্ত। তাহলে কি কবি এটা বলতে চাইছেন যে এই মর্নিং, এই সময়টা লন্ডন মৃত হয়ে রয়েছে, এবং যখন ডে টাইম আসবে, যখন দিন আসবে, তখন কি হবে? লন্ডন বিজি শহরে আবার পরিণত হবে, আবার বাণিজ্য হবে, ব্যবসা হবে, সবাই অফিস যাবে, সেই মুহূর্ততে আবার বিজিয়েস্ট সিটি হয়ে যাবে, এবং কি হবে তখন কিন্তু সে তার প্রাণটা ফিরে পাবে। এটা একটা রিজন হতে পারে। অ্যান্ড দ্য নেক্সট রিজন ক্যান বি, এটা হতে পারে যে লাইং স্টিল এই শব্দটার অর্থ কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে ফলস বা মিথ্যে। এই শব্দটাও কিন্তু হতে পারে, অর্থাৎ এটাও বলা যেতে পারে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, অর্থাৎ এতক্ষণ ধরে কবি যে বর্ণনাটা করলেন সেই বর্ণনাটা কিন্তু মিথ্যে হতে পারে। কেননা এতক্ষণ ধরে তার চোখে, বিকজ দ্য ডে উইল প্রুভ ইটস ট্রুথ আফটার ফিউ আওয়ার্স, কারণ যখনই দিনের আলোটা আরো চকচকে হয়ে ফুটে উঠবে তখনই এই দিনটা কিন্তু প্রুফ করে দেবে তার আসল সত্যিটা, অর্থাৎ মর্নিংটা এতটাই ব্লিসফুল, এতটাই পিসফুল, এতটাই সুন্দর, এতটাই অদ্ভুত যে এটা কিন্তু একটা মিথ্যে
মিথ্যের সৃষ্টি করছে, একটা অবস্কিউরিটি সৃষ্টি করছে। এবং এই যে অবসেশনটা কবির সৌন্দর্যের প্রতি, এটা কিন্তু কোথাও গিয়ে, তিনি তো রোমান্টিক পোয়েট, দ্যাটস ওয়াই কোথাও গিয়ে তিনি যেন এই অদ্ভুত সৌন্দর্যের প্রতি ডুবে রয়েছেন, এবং কোথাও গিয়ে সেই কল্পনার সঙ্গে বাস্তব যেন মিলেমিশে গিয়েও তার কাছে মনে হচ্ছে মিথ্যে হয়ে গেল যেন সব কিছু। কারণ আর কিছুক্ষণ পরেই তো এই শহরটা আবার বিজি শহরে পরিণত হবে। আজকে এই পর্যন্তই রইল। আমরা পরের দিন আলোচনা করব আবার অন্য কোনো কবিতা অথবা নাটক অথবা কোনো গল্প, ক্লাস 7 থেকে ক্লাস 12 অব্দি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো চ্যাপ্টার, ইংলিশ চ্যাপ্টার অবভিয়াসলি। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। নমস্কার।